কোনো মানুষ যদি কোনো অপরাধ করে আর সেটা সে পুরো পৃথিবী থেকে যদি লুকিয়েও রাখে, তারপরেও সে বাঁচতে পারে না। এই দুনিয়াতে বেঁচে থাকতেই সে তার করা পাপের সাজা অবশ্যই পেয়ে যাবে। এতক্ষণ বলছিলাম বিখ্যাত লেখক স্টিফেন কিং এর গল্প অবলম্বনে নির্মিত সিনেমা 1922 সম্পর্কে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সময়টা 1930। এই লোকটির নাম উইলফ্রেড। তাকে আমরা একটি হোটেলের রুমে দেখতে পাই। তাকে দেখা যায় সে কিছুটা অস্বাভাবিক আচরণ করছে। সে হোটেলের দেয়ালে কান দিয়ে কিছু একটা শোনার চেষ্টা করছে, এরপর আবার সে কিছু একটা লেখার চেষ্টা করছে। এখানে সহজেই বোঝা যায় তার মনের মধ্যে কোনো অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে হয়তো এই সব কিছুই লিখে প্রকাশ করতে চাচ্ছে। এবারে আমাদের নিয়ে যাওয়া হয় 8 বছর আগে, অর্থাৎ 1922 সালে। উইলফ্রেড তার স্ত্রী এবং ছেলের সঙ্গে বসবাস করে। সে একজন কৃষক। এই সময়টা এমন ছিল যে মানুষের সামাজিক মর্যাদা নির্ভর করত তার জমির পরিমাণের ওপর। যার যত জমি সে তত বড় কৃষক, আর সমাজে তার মর্যাদা তত বেশি। সেদিক থেকে উইলফ্রেড খুবই সচ্ছল, কারণ তার নিজের রয়েছে 80 একর জমি। অন্যদিকে তার শ্বশুরের রয়েছে 100 একর জমি, যা উত্তরাধিকার সূত্রে তার স্ত্রী পেয়ে যায়। স্ত্রী আর ছেলেকে নিয়ে উইলফ্রেডের জীবন খুবই ভালো যাচ্ছিল। উইলফ্রেডের ইচ্ছে তার ছেলে তার বাবার মতো একজন কৃষক হবে, কিন্তু তার স্ত্রী বেশ আধুনিক মনোভাবের। সে চায় তারা আর এইসব কৃষিকাজ করবে না। সে চায় তাদের পুরো পরিবার শহরে শিফট হয়ে যাবে, আর সেখানে গিয়ে আধুনিক আর ভালো মানের জীবনযাপন করবে। আসল কথা হচ্ছে, এতদিনে মানুষ আধুনিক মনোভাব অর্জন করতে শুরু করেছে। তারা এখন এই সকল কৃষিকাজকে সেকেলে মনে করতে শুরু করেছে। তারা এখন শহরের জীবনকে জীবনের আসল উদ্দেশ্য মনে করতে শুরু করেছে। একদিন ডিনারের সময় তার স্ত্রী তাকে বলে, আমি চাই আমরা আমাদের সকল জমি বিক্রি করে শহরে চলে যাব। স্ত্রীর কথা শুনে উইলফ্রেড হতবাক হয়ে যায়। সে তার প্রস্তাবে রাজি হয় না। সে আপাদমস্তক একজন কৃষক। শহরের কোনো কিছুই তাকে খুব একটা টানে না। এরপর থেকে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তার স্ত্রী একদিন তাকে বলে বসে, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। তুমি যেহেতু শহরে যেতে চাচ্ছ না, তাই তুমি এই গ্রামেই থাকো। আমি এখানে আর থাকছি না। আমরা জমি বিক্রি করে যে টাকা পাবো তার অর্ধেক আমি নেব এবং বাকি অর্ধেক তুমি। এই কথা শুনে উইলফ্রেড দুশ্চিন্তায় পড়ে যায়। তার স্ত্রীকে সে জিজ্ঞেস করে, আচ্ছা ডিভোর্সের পর আমাদের ছেলে কার সঙ্গে থাকবে? তার স্ত্রী তাকে বলে, আমি তাকে শহরে নিয়ে যাব, আর সেখানে সে একটি উন্নত আর ভালো ভবিষ্যৎ পাবে। উইলফ্রেড তার এই প্রস্তাব নিয়ে ভাবার জন্য কিছু সময় চেয়ে নেয়। সে প্রতিদিন এই নিয়ে ভাবতে থাকে। সে তার জমি হারাতে চায় না। একদিন সে দেখে তার ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে বাড়ির বেসমেন্টে সময় কাটাচ্ছে, তবে সে কিছুই তাকে বলে না। সে আস্তে আস্তে ছেলেকে তার মায়ের বিরুদ্ধে উস্কে দিতে থাকে। সে বলে, যদি তোমার মা তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারে জানতে পারে, তাহলে সে তোমাদের দুজনকেই আলাদা করে দেবে, আর আমি সেটা চাই না। আমি চাই তুমি তোমার ভালোবাসাকে পাও, আর তোমরা দুজন একসঙ্গে চিরকাল থাকো। কিন্তু তোমার মা খুব শীঘ্রই জমি বিক্রি করে শহরে চলে যাবে। তখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে চিরতরে হারাবে। আমি চাই তোমার মাকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে। তার ছেলে বাবার এই কথায় একদম বশীভূত হয়ে যায়। সেদিন রাতে উইলফ্রেড তার স্ত্রীকে বলে, আমি ঠিক করেছি যে আমি জমি বিক্রি করে দেব, আর আমরা সবাই একসঙ্গে শহরে চলে যাব। তুমি যা চাচ্ছ তাই হবে। তোমার প্রস্তাবে আমি রাজি। এই কথা শুনে তার স্ত্রী খুবই খুশি হয়ে যায়। এই খুশিতে রাতে তারা সেলিব্রেট করে। তারা অনেক ড্রিঙ্কস করে। এরপর সে তার ছেলের সামনে এসে বলে, আমি তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারে সবকিছুই জেনে ফেলেছি। সে অনেক মদ্যপ অবস্থায় থাকে, আর সেই কারণে তার ছেলের গার্লফ্রেন্ডকে নিয়ে বেশ কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলে। এইসব শুনে তার ছেলে বেশ রেগে যায়, আর সেখান থেকে চলে যায়। তার স্ত্রী অনেক নেশা করে ফেলেছে, যার ফলে সে নিজের পায়ে হেঁটে নিজের রুম পর্যন্ত যেতে পারে না। উইলফ্রেড এবারে তাকে নিয়ে রুমে চলে যায়। এরপর উইলফ্রেড তার ছেলেকে বলে, আজ রাতে আমরা তোমার মাকে শেষ করে ফেলবো। রেগে থাকা অবস্থায় তার ছেলেও এতে রাজি হয়ে যায়, এবং তারা একসঙ্গে মিলে তার জীবন নিয়ে নেয়। এবারে তারা দুজনে মিলে তার লাশ বাড়ির কুয়োর মধ্যে ফেলে দেয়। এখন তারা দুজনে মিলে বাড়ির ভেতরে থাকা সমস্ত প্রমাণ ধ্বংস করে ফেলে। পরের দিন সকালে সে স্ত্রীর সমস্ত জামা কাপড় এবং তার ব্যবহার করা জিনিসপত্র একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেটা কুয়োর মধ্যে ফেলে দেয়, যাতে সবাই ভাবে সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু কুয়োর ভেতরে সে অনেক ইঁদুর দেখতে পায়। এসব দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে এই প্রথমবার কুয়োর ভেতরে ইঁদুর দেখতে পেল। সে দেখে একটি ইঁদুর তার স্ত্রীর লাশকে
ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সে সেই ইঁদুরকে উপর থেকে তাড়া দিতে থাকে। যে মানুষটা গতকাল রাতেই তাকে শেষ করেছে এখন তাকে এক ইঁদুর খাচ্ছে, সেটা দেখে সে সহ্য করতে পারছে না। সত্যিই মানুষ বড় অদ্ভুত প্রাণী। যাক, এবারে সে কুয়োর মুখটা বন্ধ করে দেয়। পরের দিন সকালে হঠাৎ এক উকিল তার বাড়িতে চলে আসে। সে তাকে বলে উইলফ্রেডের স্ত্রী জমি বিক্রির জন্য কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল। উকিল এবারে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে চায়। উইলফ্রেড এক মিথ্যে গল্প বানিয়ে তাকে শুনিয়ে দেয়। সে বলে তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া করে রাতেই বাড়ি ছেড়ে চলে গেছে। এ কথা উকিল বিশ্বাস করতে চায় না। সে বাড়িটি সার্চ করে দেখতে চায়। এ কথা শুনে উইলফ্রেড তাকে ভয় দেখায় এবং হুমকি দেয়। কিন্তু উইলফ্রেড ঠিকই জানত পুলিশ যে কোনো সময় সেখানে চলে আসবে। তাই সে সেই কুয়োতে তাদের ফার্মের একটি গরু ফেলে দেয় আর মাটি দিয়ে সেটা ভরে ফেলে। একটি গল্প বানিয়ে নেয় তাদের গরু কুয়োর মধ্যে পড়ে গেছে, আর সে কারণেই সে কুয়োর মুখটা বন্ধ করেছে যেন সেখান থেকে গরুর মৃতদেহের গন্ধ না আসে। ঠিক পরের দিনই সেখানে পুলিশ চলে আসে। উইলফ্রেড পুলিশকে দেখেই বলে আমার গরুটা কুয়োর মধ্যে পড়ে গেছে, এখন এটাকে তুলে আনা সম্ভব নয়, এ কারণে কুয়াটা আমি মাটি দিয়ে ভরে ফেলেছি। পুলিশ তাকে বলে তোমার এসব কাহিনী তোমার কাছেই রাখো, তোমার গরু যেখানে খুশি সেখানে যাক, তোমার স্ত্রী কোথায় আছে সেটা আমাকে বলো। উইলফ্রেড তাকে আবারও সেই আগের বানানো কাহিনী শুনিয়ে দেয় আর বলে আমার স্ত্রী রাতেই পালিয়ে চলে গেছে। তার ছেলেও বাবার সঙ্গে এই কথার সমর্থন জানায় আর দুজনের আচরণ খুবই স্বাভাবিক ছিল। এ কারণে পুলিশ তাদের একটুও সন্দেহ করে না। পুলিশের পর বাড়ির ভেতরে সার্চ করতে যায়। সেখানে সে উইলফ্রেডের স্ত্রীর এক জোড়া জুতো খুঁজে পায়। উইলফ্রেড তাকে বলে হয়তো তাড়াহুড়ো করার কারণে সে অন্য কোনো জুতো পরে চলে গেছে। পুলিশ তার কথায় বিশ্বাস করে আর মনে করে সত্যিই তার স্ত্রী পালিয়ে গেছে। পুলিশ এবারে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে উইলফ্রেড যখন ঘুমোচ্ছিল সে গরুর চিৎকার শুনতে পায়। সে লাইট হাতে বের হয়ে গিয়ে সেখানে ইঁদুর দেখতে পায় আর সেটা একটা পাইপের ভেতরে ঢুকে যায়। আর এই পাইপটা আবার সেই কুয়োর সাথে কানেক্টেড, যে কুয়োর ভেতরে সে তার স্ত্রীর লাশ রেখেছে। এবারে সে কাপড় দিয়ে সেই পাইপটি বন্ধ করে দেয়। এরপর সে যখন ঘরে ফিরে আসে দেখে যে তার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে আছে। সেটি দেখে ভয় পেয়ে যায়। সে তার হাতের লাইট সেদিকে মারলে দেখে তার ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। আসল কথা হচ্ছে তার ছেলেও সেই গরুর চিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠেছে। পরের দিন সকালে উইলফ্রেডের ছেলে তাকে বলে আমার জিএফ প্রেগনেন্ট, আমি তাকে বিয়ে করতে চাই, এজন্য আমার টাকার প্রয়োজন। কিন্তু উইলফ্রেড তাকে সরাসরি বলে আমি টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য করতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই আর তোমার এখনো বিয়ের বয়স হয়নি, বিয়ে করার জন্য তোমাকে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে। উইলফ্রেডের ছেলে এই কথা শুনে অনেক হতাশ হয়ে যায় আর বলে মা থাকলে অবশ্যই আমাকে সাহায্য করত, তোমার মতো এমন কথা বলতো না, আমাদের জমি এখন বিক্রি করে দেওয়া উচিত। উইলফ্রেডের ছেলে তার সঙ্গে এই নিয়ে বেশ ঝগড়া করে। এরপর সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই তার জিএফ এর বাবা উইলফ্রেডের কাছে আসে আর তাকে বলে আমার মেয়ের এই অবস্থার জন্য তোমার ছেলে দায়ী। আমি আমার মেয়েকে 4 মাসের জন্য শহরে পাঠাচ্ছি আর এজন্য $300 খরচ হবে। যখন সে শহরে তার সন্তান জন্ম দেবে তখন সন্তানটি অন্য কাউকে দত্তক দিয়ে দেওয়া হবে আর এই $300 অর্ধেক মানে হচ্ছে $150 তোমাকে দিতে হবে। কিন্তু আমি জানি তোমার কাছে তেমন টাকা পয়সা নেই, তুমি আমার ছোটবেলার বন্ধু, এজন্য তোমাকে আমি এত চাপ দিতে চাই না, তাই তুমি আমাকে শুধুমাত্র $75 দাও। কিন্তু উইলফ্রেডের কাছে $75 ছিল না। এবারে তার বান্ধবীর বাবা তাকে বলে $75 তোমাকে যেভাবেই হোক দিতেই হবে, আমি এটা মোটেও পরোয়া করি না যে এই টাকা তুমি কোথা থেকে পাবে, দরকার হলে তুমি তোমার জমি বিক্রি করে দাও, নয়তো কোথাও বন্ধক রেখে টাকা নিয়ে আসো। তো পরের দিন উইলফ্রেড ব্যাংকে চলে যায় টাকার জন্য। সেখানে তাকে বলা হয় তোমার জমির জন্য তুমি $750 পর্যন্ত পাবে। উইলফ্রেড এখনো কিছুটা কনফিউজড। সে তাকে বলে আমি এই ব্যাপারে একা কিছু করতে চাই না, আমি আমার ছেলের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এরপর সে ব্যাংক থেকে বের হয়ে যায়। বাইরে এসে সে দেখে তার গাড়িটি সেখানে নেই। তার ছেলে সেখানে একটি চিঠি রেখে চলে গেছে যেখানে লেখা আছে আমি আমার প্রেমিকাকে নিয়ে চলে যাচ্ছি এবং যদি আমাকে খুঁজে বের করার চেষ্টা করো বা পুলিশের কাছে অভিযোগ করো তাহলে আমি তোমার সাথে মিলে যে মায়ের প্রাণ নিয়েছি সেটা আমি পুলিশকে জানিয়ে দেব। এবারে উইলফ্রেড একদম নিঃসঙ্গ হয়ে যায়। সে বারবার আজব সব জিনিস দেখতে থাকে। সে বিভিন্ন জিনিস হ্যালুসিনেট করতে থাকে। সে দেখে তার ঘরের ছাদ থেকে রক্ত পড়ছে, আসলে সেটা ছিল পানি। সে দেখছে রক্ত। তার ঘরের অবস্থাও অনেক খারাপ হয়ে গেছে। তার কাছে টাকা পয়সাও নেই সেটা মেরামত করার। তাই সে ব্যাংক থেকে $750 ঋণ নিয়ে নেয় আর সেটা দিয়ে তার বাড়ি মেরামত করতে চায়। সে ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি ফিরে আসে আর তখনই একটা ইঁদুর তার হাতে কামড়ে দেয়, যার কারণে টাকায় রক্ত লেগে যায়। উইলফ্রেড সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে কারণ সে তার পুরো পরিবারকে হারিয়েছে। এখন সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। ইঁদুর তার হাত কামড়ে দিয়েছে তাই সে ব্যান্ডেজ করে এবং তার মনের দুঃখ ও হাতের ব্যথা ভুলতে মদ খেতে থাকে।
কয়েকদিন কেটে যায়, তার হাতে ইনফেকশন বাড়তে থাকে। এখন শীতের সিজন শুরু হয়েছে, চারিপাশে তুষারপাত হচ্ছে। এই তুষারপূর্ণ আবহাওয়া সে ঝড়ের মধ্যে বের হওয়ার চেষ্টা করে, কারণ তার হাতের ব্যথা বেড়ে গিয়েছে। সে ডাক্তারের কাছে যেতে চায়, কিন্তু গাড়িটি স্টার্ট নেয় না। ব্যর্থ হয়ে সে আবারও ঘরের ভেতরে ফিরে আসে। তার হাতের ব্যথা খুব বেড়ে যায়, সে আবারও মদ খায়। এরপর দরজার বাইরে সে তার স্ত্রীর আত্মাকে দেখতে পায়, আর আত্মাকে সে এখন প্রায় দেখতে থাকে। সে ভয় পেয়ে নিচে বেসমেন্টে চলে যায়। তার স্ত্রীর আত্মাও তাকে ফলো করে সেখানে চলে আসে, আর তার স্ত্রীর আত্মার সাথে অনেক অনেক ইঁদুর সেখানে আসতে থাকে, ঠিক যেন সেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। উইলফ্রেড জীবন যুদ্ধে একদম হাঁপিয়ে উঠেছে। সে করুণভাবে স্ত্রীর কাছে অনুরোধ করতে থাকে, প্লিজ আমাকে শেষ করে ফেলো, আমি আর বাঁচতে চাই না। কিন্তু সে প্রতিদিনই তার কাছে আসে এবং বলে যে তাদের ছেলে আর বেঁচে নেই। সেখান থেকে চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই তার টাকা শেষ হয়ে যায়। টাকার অভাবে সে ডাকাতি করতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই তারা ডাকাত হিসেবে শহরের মধ্যে পরিচিত হয়ে ওঠে। সবাই তাদের নাম দেয় সুইটহার্ট বিন ডেটেড। একদিন তারা এক বাড়িতে ডাকাতি করতে গেলে বাড়ির মালিক আমাদের ছেলে ও তার প্রেমিকাকে গুলি করে দেয়। সেখানে সে মারা যায়। আমাদের ছেলে এই কষ্ট সহ্য করতে পারে না। এই কষ্টে সেও তার নিজের প্রাণ নিয়ে নেয়। তারা কেউই আর পৃথিবীতে বেঁচে নেই। উইলফ্রেড এক এক করে তার স্ত্রী, ছেলে এবং ছেলের গার্লফ্রেন্ডকে হারালো। এখন উইলফ্রেডের পরিবারে সে একাই বেঁচে আছে। এইসব কথা শোনার পর উইলফ্রেড কষ্টে অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায়, সে নিজেকে এক পুলিশ অফিসারের গাড়িতে দেখতে পায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতটি কেটে বাদ দেওয়া হয়, কারণ ইনফেকশন অনেক ছড়িয়ে গেছে। সে ভয়ে কাঁপতে থাকে। এরপর এক পুলিশ অফিসার তাকে এসে বলে যে একদিন আগে আমরা এক মৃত ব্যক্তির ডেড বডি পেয়েছি, যাকে কিছু ডাকাতেরা লুট করে মেরে ফেলেছিল। তার পুরো মুখ ক্ষতবিক্ষত ছিল, কিন্তু দেখতে অনেকটা তোমার স্ত্রীর মতো ছিল। তার মানে তোমার স্ত্রী মারা গেছে, সে এখন আর বেঁচে নেই। পুলিশ বলে আমি এই খবর জানানোর জন্যই তোমার বাড়ি গিয়েছিলাম, আর আমরা তোমার স্ত্রীর কেসটা বন্ধ করে দিয়েছি। যেহেতু তার স্ত্রীর কেসটা বন্ধ হয়ে গেছে, তাই তার আর এখন কোনো ভয় নেই। ওইদিকে দেখা যায় তার স্ত্রীর আত্মা যে তাকে বলেছিল তাদের ছেলে আর গার্লফ্রেন্ড মারা গেছে, সেটা আসলে সত্যিই ছিল। এরপর তাকে তার ছেলের ডেড বডি দিয়ে দেওয়া হয়। এবারে সে তার ছেলের গার্লফ্রেন্ডের বাবার কাছে যায়, আর তাকে সে তার জমি কিনে নিতে বলে। সে তার জমির বিনিময়ে তার কাছে মাত্র $500 চায়, কিন্তু তারপরেও সে তার জমি কিনে নিতে চায় না, কেননা তার ছেলের জন্যই আজ তার মেয়ের এই পরিণতি হয়েছে। হতাশ হয়ে উইলফ্রেড তার বাড়িতে ফিরে আসে, যেখানে সে তার চারিপাশে হাজার হাজার ইঁদুর দেখতে পায়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, তার স্ত্রীকে যেদিন সে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, সেদিন সেখানে সে একটি ইঁদুর দেখেছিল, আর তারপর থেকেই সেখানে সে এমন ইঁদুর দেখছে। এই ইঁদুরগুলো শুধুমাত্র সেই দেখতে পায়। আসলে সে নিজের অপরাধ বোধ এবং পাপকেই ইঁদুরের চেহারায় দেখছে। উইলফ্রেড ব্যাংক থেকে $750 ঋণ নিয়েছিল, যা সে পরিশোধ করতে পারেনি। লোনের টাকা শোধের জন্য তার বাড়ি এবং জমি নিলামে বিক্রি হয়ে যায়। এভাবেই সে একে একে তার জমি, বাড়ি, স্ত্রী এবং ছেলে সবাইকেই হারিয়ে ফেলে। উইলফ্রেডের গ্রামে থাকার মতো কোনো জায়গায় অবশিষ্ট রইল না। এবারে সে শহরে চলে আসে। সেই শহরে সে আসলো যেই শহরে আসার জন্য তার স্ত্রীকে সে অন্যায়ভাবে মেরেছিল। কিন্তু আজ সে সম্পূর্ণ একাই এই শহরে আসলো। এখানে সে ছোটখাটো কাজ শুরু করে, কিন্তু তার অপরাধ বোধ তাকে ছাড়ে না। সে নিজেকে অপরাধী মনে করতে থাকে এবং সব জায়গায় ইঁদুর দেখতে থাকে। সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করা শুরু করে। কখনো কখনো মাতাল অবস্থায় সামান্য সুস্থ বোধ করলে সে সেই সব মানুষদের বাড়িতে যায় যাদের পরিবারের সদস্যদের তার ছেলে ডাকাতি করার সময় হত্যা করেছিল। সে তাদের কাছে যে ক্ষমা চায়, আর এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। এবারের সিনেমার কাহিনী আবারও বর্তমান সময়ে ফিরে আসে। এখানে সে একটি কনফেশন লেটার লেখে। সেই চিঠিতে সে তার সকল পাপের কথা লিখে, যার মধ্যে তার স্ত্রীকে খুনের ঘটনাও আছে। যদিও তার স্ত্রীর মৃত্যুর মামলা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু সে তো জানে সেই হচ্ছে আসল অপরাধী, আর এজন্যই সে তার চারিপাশে ইঁদুর দেখতে পায়। আসলে এখানে এই ইঁদুরগুলো তার করা পাপগুলোকেই বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এরপর একে একে তার স্ত্রী, ছেলে এবং তার ছেলের গার্লফ্রেন্ডের আত্মা তার সামনে আসে। তারা সবাই তার দিকে তাকিয়ে থাকে। তার ছেলে তাকে বলে, এবারে তোমার সকল খেলা শেষ হয়েছে বাবা। হয়তো এটা উইলফ্রেডের নিজের মনের একটা কল্পনা মাত্র, যা তাকে জানান দিচ্ছে তার জীবন প্রদীপ নিভে যাওয়ার সময় হয়েছে। সে তার জীবনে যত অন্যায় এবং পাপ করেছে সেগুলো এখন আর তাকে শান্তিতে থাকতে দিবে না। আর এখানেই এই অসাধারণ সিনেমাটার সমাপ্তি। তো কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।